জন্য জনস্বাস্থ্য সুরক্ষায় আসন্ন 2025 এবং 2026 অর্থ বছরে বাজেটের কার্যকরভাবে তামাকজাত পণ্যের কর মূল্যবৃদ্ধির আবশ্যকতার উপরে দৃষ্টিপাত করব। আমরা সকলে জানি তামাক মানবদেহের জন্য একটা ভয়ঙ্কর বিষ, এবং আমরা জেনেও কিন্তু এখনো তামাক মুক্ত বাংলাদেশ করতে পারেনি। তা সেই উপলক্ষেই আমাদের জানা দরকার যে কেন তামাক আমাদের প্রতিরোধ করা দরকার এবং তামাক মুক্ত বাংলাদেশ গড়ে তোলা। আপনারা জানেন হয়তো যে তামাকের ধোঁয়ায় প্রায় 7,000 ধরনের রাসায়নিক পদার্থ চিহ্নিত করা গেছে, যার মধ্যে প্রায় আপনার 250টি হচ্ছে মানব জীবনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যা মানব জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে, রোগ তৈরি করছে এবং মানুষ মৃত্যুবরণ করছে। সারা পৃথিবীতে যেমন 80 লক্ষ মানুষ মৃত্যু হয়, তার প্রায় সরাসরি তামাকের কারণে 70 লক্ষ মানুষ মৃত্যুবরণ করছে। এটা একটা ভয়ঙ্কর রোগ তৈরির পক্ষে এবং জীবন নাশের পক্ষে কাজ করছে, যার কারণে বিশ্বব্যাপী তামাক ব্যবহারকারী যত মানুষ আছে সারা পৃথিবীতে, সেখানে দেখা গেছে তার অর্ধেকই কিন্তু সরাসরি তামাক জনিত কারণে মৃত্যুবরণ করছে, এবং এটা খুবই উদ্বেগজনক। সেই উপলক্ষে এবং সেই চিত্রকে সামনে নিয়ে আমরা কি করে জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক ব্যবহারকে নিরুৎসাহিত করতে পারি, তরুণ সমাজকে বাঁচতে পারি এবং দীর্ঘমেয়াদী রোগ প্রতিরোধ করতে পারি, সেই উপলক্ষে কিন্তু আমাদের আজকের আলোচনা। আমরা জানি যে দীর্ঘমেয়াদী অসুখে পৃথিবীব্যাপী প্রায় 71% মানুষ মৃত্যুবরণ করছে, এবং সরাসরি 2022 সালের তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে বাংলাদেশে মোট মৃত্যুর 70% ঘটেছে এই দীর্ঘমেয়াদী রোগের কারণে। এবং এই অসংক্রামক রোগ কারণে যে মৃত্যুবরণ করে তার মধ্যে সব থেকে বেশি 34% হচ্ছে হৃদরোগে, 14% ক্যান্সারে, 7% ক্যান্সারের ফুসফুসের দীর্ঘমেয়াদী রোগ, 4% ডায়াবেটিস, 7% এককভাবে আঘাতজনিত রোগের জন্য, এবং অন্যান্য কারণে মারা যাচ্ছে 11% মানুষ। তার মানে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে একটা মানুষের যে মৃত্যু প্রতি বছর বাংলাদেশে ঘটছে, তার একটা বড় অংশ তামাক জনিত সরাসরি কারণে ঘটছে, এবং সেটা প্রতিরোধ করা অত্যন্ত জরুরি। এবং বয়স ভিত্তিক যদি আমরা দেখি, আমরা জানি প্রতি বছর আমাদের এই 2019 সালের ডেটা অনুযায়ী যে 1,61,000 মানুষ মারা যায়, এটা হয়তো এখন বেড়েছে আর, কিন্তু সব থেকে উদ্বেগজনক যেটা যে আগে তথ্য অনুযায়ী আমরা দেখেছি যে বয়স্ক মানুষের মৃত্যু ঘটছে হৃদরোগের কারণে, কিন্তু বর্তমানে যেটা দেখছি আমরা 30 থেকে 40 বছরের যুব সমাজ যারা সক্ষম কাজের মধ্যে রয়েছে তাদেরও মৃত্যু ঘটছে। সে জায়গায় আমাদের ভূমিকা নেওয়া অত্যন্ত জরুরি। যে ক্ষতিকর তামাকের যে স্বাস্থ্য এবং তার উপরে যে গবেষণা, বাংলাদেশে যে গবেষণাগুলো হয়েছে, সেখানে আমরা দেখতে পাই যে যেমন বাংলাদেশ সরকারের স্বাস্থ্য বাতায়নের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে কোভিডের সময় যারা ধূমপায়ীদের মধ্যে 3 গুণ মৃত্যুর বেশি অধূমপায়ীদের থেকে। তো এটা থেকে আরো পরিষ্কার ভাবে বোঝা যায় যে ধূমপান কত বড় ক্ষতিকারক জীবনের জন্য। এবং এর পাশাপাশি বর্তমানে 15 লক্ষ মানুষ তামাকজনিত রোগে আক্রান্ত রয়েছে, এবং 61,000-এরও বেশি শিশু পরোক্ষ ধূমপানের কারণে রোগ সৃষ্টিতে ভুগছে। এবং আরো অন্যান্য গবেষণা আমরা দেখেছি, যেমন মিরপুর এবং সাভারের প্রাথমিক ছাত্রছাত্রীদের লালা পরীক্ষা করে দেখা গেছে প্রাথমিক বিদ্যালয়ের 95% ছাত্রছাত্রীর লালায় নিকোটিন পাওয়া গেছে, এবং এরা সবাই পরোক্ষ ধূমপানের শিকার বলে গবেষণায় উল্লেখ করা হয়। এবং এটা একটা ভয়ানক তথ্য আমাদের দেশের জন্য যে আমাদের কমলমতি শিশুরা যারা প্রাইমারি স্কুলে আসছে তাদের লালায় নিকোটিন পাওয়া গেছে। তার মানে হচ্ছে যে শুধু ধূমপান করলেই না, ধূমপান পরোক্ষভাবেও আক্রান্ত হচ্ছে তারা কিন্তু আগামী দিনে রোগ এবং মৃত্যুর সামনে যাচ্ছে। এবং আমরা সবাই জানি বিড়ি, সিগারেট এবং মাদক আপনার একটা মাদকের প্রবেশাদ্বার কিন্তু, এবং বাংলাদেশে 95% মানুষ প্রথমে সিগারেট, বিড়ি সেবন করে এবং ধীরে ধীরে মাদকাসক্ত হয়। এই অবস্থা থেকে মানে উন্নয়নের জন্য বাংলাদেশের যদি আরো কয়েকটা তথ্য দেখি আমরা, যেমন 17-18 অর্থ বছরে আমরা দেখেছি তামাক থেকে যে পরিমাণ রাজস্ব পেয়েছিল তার থেকে 34% বেশি টাকা খরচ হয়েছিল
তামাকজাত দ্রব্য ব্যবহারের রোগ চিকিৎসা বাবদ। তো তার মানে হলো যে তামাকের কারণে শুধুমাত্র আমাদের ট্যাক্স বাড়ালেই হচ্ছে না, তার সাথে পাশাপাশি আমাদের দেখা দরকার যে স্বাস্থ্য ব্যয়ের কমতি হচ্ছে কিনা। এবং আরো ভয়ঙ্কর চিত্র দেখি আমরা তামাক ব্যবহারের বাংলাদেশে, যে 2017 তথ্য অনুযায়ী 35% বেশি প্রাপ্তবয়স্ক যাদের বয়স 15-এর উপরে তারা কিন্তু তামাক ব্যবহার করে। তাদের মধ্যে 46% পুরুষ এবং 25% মহিলা তামাক ব্যবহার করছে। এই বর্তমান চিত্রকে যদি আমরা সামনে অ্যাক্টিভ স্মোকিং হিসেবে দেখি এবং পরোক্ষভাবে যদি সমপরিমাণ মানুষ কিন্তু তামাক ব্যবহার করছে, সেটা কিন্তু ক্ষতির কারণ। সুতরাং তামাক প্রতিরোধের জন্য তামাক পণ্য কর আরোপ অত্যন্ত জরুরি। এটা একটা বিশ্বে প্রতিটা দেশেই এইভাবে তামাক প্রতিরোধ কর্মসূচিতে নিয়ে আসা হয়েছে। যেমন তামাক পণ্য কার্যকর করার মাধ্যমে তামাকের ব্যবহার হ্রাস করা বিশ্বব্যাপী একটা পরীক্ষিত পদ্ধতি এটা। সুতরাং আমাদের এই যে অর্থ বছর আসছে সেখানে কর আরোপ বৃদ্ধি যদি করা যায় তাহলে তামাকের নিরুৎসাহিত হবে এবং তামাকের ব্যবহারের হার কমবে এবং কার্যকরভাবে কর বৃদ্ধি তামাকের মূল্য বৃদ্ধি পায় এবং সহজলভ্য হ্রাস পায়। মানে দাম যদি বেড়ে যায় তাহলে কিন্তু সবার পক্ষে সেটা সহজলভ্য হবে না। আবার যদি দামের সাথে সাথে যদি তার অ্যাভেলেবিলিটি যদি কমে যায় সেক্ষেত্রে কিন্তু তামাকের অ্যাক্সেসটা থাকবে না। উচ্চ মূল্যে তরুণদের তামাক ব্যবহার শুধু নিরুৎসাহিত করে এবং বর্তমানে ব্যবহারকারীদের তামাক ছাড়তে উৎসাহিত করে। আমরা যখন তরুণ সমাজকে নিয়ে কথা বলছি, যদি দাম নাগালের বাইরে চলে যায় ট্যাক্সের কারণে, তাহলে কিন্তু মানুষ তরুণ সমাজকে নিরুৎসাহিত করা যায় তামাকের ব্যবহারের দিকে। আমরা জানি বাংলাদেশের যে কর কাঠামো এটা অত্যন্ত জটিল এবং বর্তমানে সিগারেটের 4টি মূল্য স্তর, নিম্ন, মাধ্যম, উচ্চ এবং প্রিমিয়াম, এই 4টে ক্যাটাগরিতে আছে এবং একাধিক মূল্য স্তরের কারণে ধূমপায়ীরা ধূমপান ছেড়ে দেওয়ার পরিবর্তে কম দামের সিগারেট বেছে নিচ্ছে। তো সেই ফলে যেটা ঘটছে, সিগারেটের ব্যবহারকারীর সংখ্যা আর কোনোটাই কমছে না। সেই দিকে তাকিয়ে যে রেকমেন্ডেশনটা আমরা করতে চাই সেটা হলো যে এই কমপ্লেক্স 4 স্তরের যে কর কাঠামো সেটাকে কমিয়ে নিয়ে আসা এবং 3 স্তরে করানো। তাহলে যেটা ঘটবে যে সবচেয়ে নিম্ন স্তরের যে এবং মধ্যম স্তরকে একসাথে করা যায়, 3টা স্তরের মধ্যে চলে আসে, তাহলে কিন্তু দামের দিকে দৃষ্টি চলে যাবে অন্যত্র। আমরা যদি আরেকটু দেখি যে তামাক বা সিগারেটের সাথে অন্যান্য জিনিসের মূল্য যদি দেখি, আমরা দৈনন্দিন জীবনে কি দেখি, আমাদের চিনি বলুন, মসুরের ডাল বলুন, ব্রয়লার বলুন, সয়াবিন তেল বলুন, চাল বলুন, এবং তার সাথে যদি সিগারেটের তুলনা করা হয়, সব থেকে কম দাম বেড়েছে সিগারেটের, সব থেকে বেশি দাম বেড়েছে যেগুলো আমাদের প্রতিদিন আমাদের জীবনে ব্যবহৃত হয়েছে। তার মানে এটাও একটা দেখার জায়গা যে আমাদের দৃষ্টিভঙ্গির বাইরে থাকার কারণে কিন্তু আমরা প্রতিদিন সেটা দেখতে পাচ্ছি। তো সেই লক্ষ্যে যে প্রস্তাবনা নিয়ে আসা হয়েছে যে যদি এই তামাকের কর বৃদ্ধি 4টা স্তরের 3টা স্তরে নামিয়ে আনা যায়, তাতে করে যেটা লাভ হবে 24,40,000 বেশি মানুষ প্রাপ্তবয়স্ক নাগরিক ধূমপান ত্যাগ করতে পারে। এটা গবেষণার ফলাফল এবং এটা অত্যন্ত যুগোপযোগী উদ্যোগ হবে। প্রায় 17,17,000 কিশোর তরুণকে নতুন করে সিগারেট ব্যবহার করা থেকে বিরত করা যেতে পারে। এটা তরুণ সমাজের যে কথা আমরা বলছি, যদি তাদেরকে আমরা এই তামাক এবং তামাক জাতীয় দ্রব্য থেকে দূরে রাখতে চাই, তাহলে এই কর কাঠামোর পরিবর্তন এবং মূল্য বৃদ্ধি কিন্তু আগামী দিনের একটা আমাদের প্রতিরোধের হাতিয়ার হতে পারে। দীর্ঘমেয়াদী প্রায় 17,13,000 অকাল মৃত্যু রোধ করা যেতে পারে এবং সিগারেট বিক্রি থেকে রাজস্ব আসতে পারে 69,952 কোটি টাকা, যা আগের অর্থ বছরের থেকে 40% বেশি। সেই প্রেক্ষাপটে আমরা প্রস্তাবনা করছি বর্তমান 4টা স্তরের কর কাঠামো রয়েছে সেটাকে 3টা স্তরের কর কাঠামোতে যদি নিয়ে আসা যায়, তাহলে মানব জীবনের সুবিধা হবে, রোগ প্রতিরোধের সুবিধা হবে, তামাককে নিরুৎসাহিত করা যাবে। এছাড়া যে বিষয়গুলো আমরা খেয়াল করি বাংলাদেশে, সেটা হলো যে তামাক কোম্পানিদের অপপ্রচার আমরা খেয়াল করি এবং তামাক কোম্পানির অপপ্রচারের মধ্যে কর বাড়লে কর্মসংস্থান হারাবে এই আশঙ্কা কিন্তু নেই। যেমন অপপ্রচারের মধ্যে রয়েছে যে বাংলাদেশে
উদাহরণস্বরূপ বলা যেতে পারে 5-6 লক্ষ বিড়ি শ্রমিক রয়েছে, কিন্তু 2019 সালে জাতীয় রাজস্ব বোর্ডের গবেষণায় দেখা গেছে বিড়ি শ্রমিকের সংখ্যা মাত্র 47,000-এর মতো। সুতরাং এই অপপ্রচারগুলোকেও সঠিকভাবে যদি প্রচার করা যায় তাহলে কিন্তু মানুষের মধ্যে আশঙ্কা কমে যাবে। এর পাশাপাশি আরো বলা হয় খুচরা ব্যবসায়ী যারা তামাক বিক্রি করে, আমরা দেখি রাস্তার আশেপাশে যে তামাক বিক্রি করছে, তারা শুধু তাদের ব্যবসা কমে যাবে এবং তারা বেকারত্বের দিকে চলে যাবে। কিন্তু আসলে আমরা দেখিটা কি, যে তামাক যে বিক্রি করছে তার তামাকের পাশাপাশি কিন্তু রুটি, কলা, বিস্কিট, চা ইত্যাদি বিক্রি করছে। সুতরাং শুধু তামাক নির্ভর কেউ ব্যবসায়ী কিন্তু আমরা রাস্তার পাশে দেখি না, বরং আরো অন্যান্য ব্যবসার সাথে সম্পৃক্ত বলে তাদের কিন্তু তাদের কর্মসংস্থান হওয়ার কোনো সম্ভাবনা নেই। যে প্রস্তাবনাগুলো আমরা তুলে ধরেছি, এক হলো যে কর কাঠামো, এই কমপ্লেক্স কর কাঠামোকে 4টা থেকে 3টায় কমিয়ে আনা এবং ট্যাক্স আগামী যে অর্থ বছর আসছে সেখানে 70%-এর মতো ট্যাক্স যদি সমপরিমাণ অল ক্যাটাগরিতে করা যায় তাহলে কিন্তু বাংলাদেশের মানুষের জীবন বাঁচবে, তামাক ব্যবহারে নিরুৎসাহিত হবে এবং নতুন প্রজন্মের যে জনগোষ্ঠী আসছে তামাকে যারা ঢুকছে তারা নিরুৎসাহিত ফিল করবে। সেই বিষয়ে শুধু জনসচেতনতাই যথেষ্ট নয়, জীবন রক্ষার্থে জনসচেতনতার পাশাপাশি আইন প্রণয়ন এবং আমাদের অর্থায়নের যে জায়গাগুলো সেখান থেকে যদি আমরা নির্দিষ্ট নিয়ম মাফিক করতে পারি তাহলে আগামী দিনে রোগ কমবে, জীবন বাঁচবে, জনস্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশ এগিয়ে আসবে। ধন্যবাদ সবাই। প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুরা, আমরা এই স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় টোবাকো ক্লাব এবং সিটিএফ-এর যে আয়োজনে আজকের যে সংবাদ সম্মেলন, আজকের যে প্রেস কনফারেন্স, সেখানে আমরা যে মূল বক্তব্য তুলে ধরেছি সেটি আমরা দেখতে পাই যে যদি এই 25-26 অর্থ বছরের বাজেটে যদি কার্যকর উপায়ে তামাকের উপরে কর আরোপ করা হয় তাহলে প্রায় 69,000 কোটি টাকা তামাক থেকে রাজস্ব আদায় করা সম্ভব এবং একই সাথে প্রায় 17 লক্ষ মানুষের জীবন রক্ষা করা সম্ভব। তো আমরা আপনাদের মাধ্যমে এই নীতি নির্ধারকদের কাছে এই তথ্যটি পৌঁছাতে চাই, আমরা দেশবাসীর কাছে এই তথ্যটা পৌঁছাতে চাই যে তামাক পণ্যের উপরে কার্যকর কর আরোপ করা এবং একই সাথে মানুষের জীবন রক্ষা করা আমাদের প্রত্যেকটি নাগরিকের নৈতিক দায়িত্ব। তামাক কোম্পানিরা যেরকম তরুণদেরকে টার্গেট করেছে, আমরাও ঠিক সেই তরুণদেরকে টার্গেট করে কাজ করে যাচ্ছি, তরুণদের মধ্যে সচেতনতা তৈরির চেষ্টা করে যাচ্ছি। আগামী দিনে তরুণরা যদি এই তামাককে না বলে তাহলে কিন্তু তামাক কোম্পানিগুলোর এই তাদের যে ব্যবসায়িক পরিকল্পনা সেটি ব্যর্থ হতে বাধ্য। আমরা তামাক নিয়ন্ত্রণে কার্যকর জায়গায় পৌঁছাতে পারবো সেটিও আশা করার সুযোগ রয়েছে। আমাদের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয় টোবাকো ক্লাবের প্রেসিডেন্ট এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুম বিল্লাহ, মুতাসিম বিল্লাহ মাসুম, সে উপস্থিত রয়েছে। আমরা তরুণরা তামাক নিয়ন্ত্রণের ক্ষেত্রে কি ভাবছে তার মনোভাবটি, তার বক্তব্যটি শুনতে চাই। মাসুম। ধন্যবাদ সবাইকে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে তামাক কোম্পানিগুলোর মূল টার্গেট হলো তরুণদেরকে এই ধূমপানে সম্পৃক্ত করা। তো এর মাধ্যমেই তারা মূলত তাদের যে ব্যবহারকারী সেটা মার্কেটে ধরে রাখতে চায়। তো আমরা মূলত চাই বাংলাদেশকে তামাক মুক্ত করতে এবং তামাকের ব্যবহার বাংলাদেশে কমিয়ে আনতে। সেই লক্ষ্যে যখন কোম্পানিগুলো তামাক তরুণদেরকে আকৃষ্ট করার চেষ্টা করছে, আমরা তার বিপরীতে গিয়ে তরুণদেরকে সচেতন করার চেষ্টা করছি যে তামাক এমন একটি পণ্য যেখানে আসলে কোনো উপকারী বিষয় নেই, বরং সেটা ব্যক্তির জন্য, সমাজের জন্য, পরিবেশের জন্য, সর্বোপরি বাংলাদেশ এবং সমগ্র বিশ্বের জন্য একটা ক্ষতির বিষয়। এখানে উপকারী কোনো দিক নেই। সেই জায়গা থেকে আমরা গত প্রায় 1.5 বছর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় এন্টি টোবাকো ক্লাবের বিভিন্ন কার্যক্রম করছি। তার মধ্যে আমাদের বেশ কিছু কাজ ছিল, যেমন বিভিন্ন অ্যাডভোকেসি মিটিং করা, বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের বাইরে র্যালি করা এবং সিম্পোজিয়াম করা, সেমিনার করা, এরকম ওয়ার্কশপ করা, বিভিন্ন প্রোগ্রাম আমরা করেছি। এবং আপনারা জেনে আনন্দিত হবেন যে এটাই বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে প্রথম এন্টি টোবাকো ক্লাব। আমরা তারই ধারাবাহিকতায় বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এন্টি টোবাকো ক্লাব এমন ক্লাবের কার্যক্রম করার চেষ্টা করছি। এর মাধ্যমে মূলত আমরা বাংলাদেশের তরুণদেরকে তামাক বিরোধী কাজে সম্পৃক্ত করতে চাই এবং যার মাধ্যমে মূলত একটা সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য এই তামাক পণ্য থেকে প্রথমত আমরা তরুণদেরকে তারা যেন সম্পৃক্ত না হয় সেটা চেষ্টা করব এবং এটা চেষ্টা করার মাধ্যমে মূলত তরুণ ব্যবহারকারী যদি কমে আসে, এই তামাক ব্যবহার থেকে কমে আসে, তাহলে আলটিমেটলি মানে যে তারা যে কোম্পানিগুলো যা চায় যে ধীরে ধীরে তাদের জন্য ব্যবহারকারী বাড়ে, সেটা কমে আসবে। ফলে মানে একদিকে যেমন তরুণরা এই কাজ থেকে সরে আসবে এবং তার পাশাপাশি তারা অন্যান্য ব্যবহারকারীকে সচেতন করবে। ফলে দেখা যাবে যে দিনে দিনে তরুণরা একদিকে তারা এই কাজে সম্পৃক্ত হবে না এবং যারা সম্পৃক্ত আছে তাদেরকে আবার এখান থেকে ফিরিয়ে আনতে সক্ষম হবে। ফলে আমরা মূলত তরুণদের মাধ্যমে এই তামাক বিরোধী কার্যক্রম করার চেষ্টা করে যাচ্ছি এবং আগামী দিনগুলোতে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাইরে আরো যে সকল বিশ্ববিদ্যালয় আছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেগুলোতেও তামাক বিরোধী কার্যক্রম করার জন্য চেষ্টা চালিয়ে যাব। আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে তারা যেন তামাক বিরোধী কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকে এবং সচেতনতা কার্যক্রম বাড়িয়ে যায়। ধন্যবাদ সবাইকে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমরা আজকে যে প্রেস কনফারেন্স সেটি প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আমরা আপনাদেরকে আবারও আজকের এই প্রেস কনফারেন্স সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করার জন্য, উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের এই সার্বিক সহযোগিতার জন্যই আমরা এই তামাক বিরোধী যে প্রচারণা সেটি চালিয়ে যেতে সক্ষম হয়েছি। আপনারা সবসময় আমাদেরকে ধারাবাহিকভাবে সহযোগিতা করেছেন। আমরা যে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি সেই বিষয়গুলো আপনারা দেশ ও জাতির সামনে, মানুষের সামনে তুলে ধরার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা আপনারা রেখে থাকেন। আসলে আপনাদেরকে কৃতজ্ঞতা জানানোর শেষ নেই। আপনাদের মাধ্যমে আমাদের এই তামাক বিরোধী অবস্থানটি আমরা তুলে ধরতে পারছি, আগামী প্রজন্মকে সচেতন করতে পারছি এবং তামাকের যে ক্ষতিকর দিক সেটি সম্পর্কে আমরা সকলকে জানাতে পারছি। আমরা এই অংশে এই কথাটি বলেই আজকে আপনাদের ধন্যবাদ দিব।